পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা 15। সার্গো, আমার মনে হচ্ছে দুনিয়াতে আজকে আমার শেষ দিন। প্রিন্স কায়নাত আমাকে মেরে ফেলবে, জ্যান্ত জ্বালিয়ে দিবে আমাকে। আমার মরণ এসেছে। জাভিয়ানের বুকের ভেতরে হামলে কাঁদছে আয়নাজ। বাইরে তীব্র শব্দ, যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। জাভিয়ান আয়নাজের পিঠে হাত রাখে। প্যানিকে মেয়েটা থির থির করে কাঁপছে। বিরক্ত হয় জাভিয়ান। সে বেঁচে থাকতে কখনো মেয়েটার শরীরে কেউ চোখ বোলানোর সাহস নেই। সেখানে মেরে ফেলা তো আকাশকুসুম ভাবনা। জাভিয়ান পিঠে আলতো চাপড় দেয় আয়নাজের। ঘাড়ে শক্ত মুঠো প্রয়োগ করে বুক থেকে মাথাটা সরায় চঞ্চল মেটার। জাভিয়ানের ফিয়ন্সে তুমি। আমায় ছায়া তোমার উপর, কেউ তোমার চুলের ঘ্রাণ অবধি পাবে না বি। আমি কোনো নরম সৈনিক না, ঘাড় থেকে মাথা ফেলে দেওয়া সৈনিক। আয়নাজ লোকটার চোখের গভীরে তাকাতে পারে না। কেমন একটা ছমছম লাগছে তার। ভিউকের ভেতরে ধুমধাম শব্দটা যেন ওই বাহিরের শব্দের সাথে লড়াই করছে। জাভিয়ান মেয়েটাকে আর কিছু বলতে দিল না। তাকে নিজ দেহের আড়াল করে উকি দেয় সে বাহিরের ধ্বংসযজ্ঞে। দূর থেকে মাইকিং ভেসে আসছে। অদূরে দানবের মতো যানবাহনে ভিনদেশি পতাকা ঝুলতে দেখে জাভিয়ানের বুঝতে বাকি রইল না রাজ্যে অজ্ঞাত হামলা হয়েছে, যেটার ধারণা করে সে দুদিন আগে রাজাকে জানিয়েছে। যুদ্ধের পূর্বে আরও একটা অচেনা হামলা, যেটা আজকেই হবে কে জানতো। তবে মোকাবেলা তো করতেই হবে। জাভিয়ান ওভাবে বেরিয়ে যায় পেছনে মেয়েটাকে আড়াল করে। কেমন একটা পানির ফোয়ারার দিকে দৌড়াচ্ছে তারা। আয়নাজের শাড়ি অর্ধেক খুলেই পড়েছে। সে আর দৌড়াতে গিয়েও হিমশিম। চারিদিকে শব্দ, মাইকিং, সবটা মিলে বেশ ভয় পাচ্ছে। জাভিয়ানকে কিছু জিজ্ঞেস করবে সে পজিশনও নেই। লোকটা দানবের মতো ছুটছে। ছোট্ট আয়নাজের পা থমকে যায়। জাভিয়ান নিজের গতি কমায়, মেয়েটাকে কোলে তুলে নেয়। আয়না ঝাঁপিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর ইউ ফাইন বি? জাভিয়ান দৌড়ানো অবস্থায় জিজ্ঞেস করলো। ফোয়ারার পাথরের উপর জমে থাকা পানিতে চপচপ শব্দ হচ্ছে জোরসে। লোকটা বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছে যেন। আয়নাজ মৃদু স্বরে আওড়ায়। তার বুকের দিকটা একদম শাড়ির বেহাল দশা। দু হাতে সে নিজেকে আড়াল করেছে। সে এখন লোকটার বাগদত্তা। ভাবতেই গা হিম হয়ে আসে মেয়ের। প্রথমে দৌড় দিয়েছি, যেন অসুস্থ শরীরেও কিছুটা পথ নিচ থেকে যেতে পারো, তবে আমি থাকা অবস্থা না। জাভিয়ান একইভাবে দৌড়ানো অবস্থায় মেয়েটার কপালে অধৈর্য হয়। কপালে উষ্ণতা মেয়ের। জ্বর বেড়েছে নিশ্চয়ই। ভীতি কিংবা অন্য চিন্তা কিছুই নেই জাভিয়ানের। কেবল মেয়েটার জন্য অগাধের তীব্র অনুভূতি ব্যতীত। আয়নাজ অনেকটা পথ পার হওয়ার পর বুঝতে পারে তারা কটেজের দিকটায় চলে এসেছে। পেছনের অংশে জাভিয়ানের ব্যক্তিগত ঘোড়াটা গাছের সাথে আটকানো। রাজকীয় সাজে সে বিমোহিত। জাভিয়ান নিজ কটেজে প্রবেশ করে। আয়নাজকে ফ্লোরে নামিয়ে দেয়। এসি চালু। আলো জ্বলে ওঠা, পর্দা সরে যাওয়া, সবটা অটোমেটিক চালু হলো দ্রুত। জাভিয়ান রিমোট দিয়ে বন্ধ করে দেয় এক নিমিষে। আসো। বিশাল হাতের মাঝে নিজ হাতটা পরখ করে আয়নাজ। তার শারীর যে বেহাল অবস্থা লোকটা হয়তো খেয়াল করলো না। না হলে কিছু একটা কথা শুনিয়ে দম নিত। জাভিয়ান স্যার, কি হচ্ছে? আমার কেমন যেন ভয় ভয় করছে। মায়ের কাছে যাব আমি। আয়নাজ তার শাড়ি চেপে নিয়ে পেটের দিকে গুজে দেয়। জাভিয়ান তাড়াহুড়ো ভঙ্গিমায় সব কাজ করছে। বুক সেলফের শেষের সারির 3 নম্বর বইটা চাপ দিলে বুক সেলফ সরে যায়। কোথাও যাওয়ার পথ নেই এখন। রাজ্যের সব বন্ধ করেছে নিশ্চয়ই এতক্ষণে। তোমাকে থাকতে হবে আমার কটেজে। ভয় পাবে না, সেফ তুমি এখানে। কথাগুলো শুনলেও বুক সেলফ সরে গিয়ে যে নতুন এক কক্ষ আভাস দেখালো, তাতেই মেয়েটার হুঁশ উড়ে যায়। এটা খুলো। বলতে বলতে জাভিয়ান নিজেই তার শাড়ির প্যাচ খুলে দেয়। মেয়েটার দিকে গভীর নজরটা সে এড়িয়ে গেল, কারণ তার ভেতরকার অনুভূতি এখন শরীরে টকবক করলেও মস্তিষ্ক বড্ড কঠোর। আয়নাজ অবাক হয়ে শব্দ করে। জাভিয়ান তার একটা টি শার্ট মেয়েটার হাতে ধরিয়ে দেয়। চেঞ্জ করো ফার্স্ট, আমি আসছি। জাভিয়ান বেরিয়ে যায়। আয়নাজ তার কথা মতো পেটিকোট খুলে রেখে বাকিটা খোলে। লোকটার বিশাল টি শার্ট তার শরীরে ঢুলো ঢুলো, অথচ মাতাল ঘ্রাণে সে মরিয়া। শ্বাস নেয় সে টি শার্টের। পুরোই আপনার ঘ্রাণ। আয়নার চোখ বন্ধ করে উপভোগ করে লোকটার শরীরের শোভাজ, যা টি শার্টে জীবন্ত। মিনিট 5 পরেই আবারও বুক সেলফ সরার শব্দ হলে আয়নাজ ঘোরে। জাভিয়ান তার কর্মের বেশভূষা গামবেশন পরিহিত, হেলমেট হাতে। মেটালের জুতোয় মেটালিক শব্দ হচ্ছে মেঝেতে। আয়নার দৃষ্টি নিচু করলেও জাভিয়ানের দৃষ্টি তার বুকের উপর পরে সোজা, যেখানে জখম স্পষ্ট। জাভিয়ান দ্রুত মেয়েটির সন্নিকটে পৌঁছায়, ঝুঁকে যায় অনেকটা। আয়নাজ পিছু নিলে সে মেয়েটার কোমরে বাধা দেয়। খরগোশটা দাঁড়িয়ে পড়ে। জাভিয়ান তার পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয়। ওই বাস্টার্ড আমার হাতে মরবে।
জাভিয়ান ইটালিয়ান ভাষায় বলায় বুঝলো না আয়নাজ কিছু। সে তো লোকটার স্পর্শ পেয়েই শক্ত কাঠ। স্যার গো, এমন করবেন না। আমি মরে যা। শাট আপ বি। ফ্রিজে খাবার আছে ফ্রোজেন। এইখানে যে মিনি এয়ার ফ্রায়ার আছে সেখানে ফ্রাই করে খাবে। ফ্রুট ড্রিঙ্কস আছে, নাম পড়ে তারপর খাবে। যেটা পড়তে পারবে না সেটা খাবে না। আমি জলদি ফিরবো। শরীরে খারাপ হলে মেডিসিন নেবে। বেড সাইড টেবিলের উপর মেডিসিন বক্সে আছে। সব কাজ সাবধানে করবে। আমি আসলে সেলফ খুলেই আসবো। নিজে বাহির হবে না, কারো শব্দ শুনলেও না। বুঝেছ? হ্যাঁ বুঝেছি। আয়নাজের খুব কান্না পাচ্ছে। তবে লোকটার বড্ড তাড়াহুড়োয়। দ্রুত আমাদের বিয়ে হবে। এরপর আমাকে নিয়ে দেখা তোমার বাজে স্বপ্ন সব তোমার সামনেই সত্যি হবে আয়নাজ। পরক্ষণে লোকটা আয়নাজের নাকে কামড় দিয়ে চলে যেতে উদ্যত হয়। বুক সেলফ বন্ধ হওয়ার আগ অবধি লোকটার দৃষ্টি তার সাথেই নিবদ্ধ ছিল। সেলফ বন্ধ হওয়ার শেষ মুহূর্তে লোকটা হাসলো অল্প করে। দৃষ্টি নিভু, কিন্তু অধরে কি অমায়িক হাসি। তামাটে লোকটার অধর কি আকর্ষণীয়। চঞ্চল মেয়েটার কি হলো? লোকটার তার জন্য স্নেহের হাসিতে গলে পিছলে দূরে গিয়ে পড়ল। সে বিছানায় গা এলিয়ে দেয়। বুকের মাতাল শব্দে চারিদিক আন্দোলিত। মেয়েটার বুকে হাত রাখে তীর তীর ভঙ্গিমায়। অস্ফুট স্বরে আওড়ায়, হিটলার সৈনিক, কি করেছেন আপনি আমাকে? বুকের শব্দটা থামে না কেন? আমার বুকটা কি ফাটলেই তারপর আপনার খুশি হবেন নাকি? পরক্ষণে মনে আসে তার জাভিয়ানের বলা এক একটা কথার ছন্দ। আঙুল সমক্ষে আনলো দৃষ্টি। একটা রিং, জাভিয়ানের বানানো, যেটা পরে সে লোকটার জীবনেরই একটা অংশতে রূপান্তর হয়েছে। তারপর কানে বাজলো জাভিয়ানের বলা শেষ কথাটা। আমাকে নিয়ে তোমার দেখা সব বাজে স্বপ্ন সামনে সত্যি হবে। লাফ দিয়ে উঠে বসে আয়নাজ। তীর তীর করে পুরো শরীর ঘেমে ওঠে আচানক। সেই সব স্বপ্নের জিনিসপত্র সরাসরি হলে আয়নাজের কি দশা হবে? লোকটা বৃহৎ আর সে মাত্রই একটা খরগোশ। লাজে রাঙা হয়ে মেয়েটা বিছানায় লেপ্টে যায় ফের। লোকটার খেয়ালে মস্তিষ্ক তার দিক বিদিকহীন। হঠাৎ মনে আসে লোকটা একটা বিশাল খাতারনাক কাজে বেরিয়েছে। সুস্থভাবে ফিরে আসাটা প্রধান। চঞ্চল দুষ্ট মেয়েটা আজ জীবনের প্রথম কোনো লোকের জন্য চিন্তিত হচ্ছে, তার জন্য অপেক্ষা করছে। মাথা চুলকে ওঠে আয়নাজ। খুব সুস্থভাবে ফিরুন পাষাণ পুরুষ। রাজ্যের সকলের অবস্থান পাতালপুরীতে। বিয়ের অনুষ্ঠানে রাজ্যের সকল বাসিন্দা এখানেই উপস্থিত যেন। বাকি যারা আসেনি তাদের হাল বেহাল। বিশাল বিশাল মাঠের সমাহার এই পাতালপুরীতে। মহিলা পুরুষ তাদের স্বজনদের সাথে মিলেমিশে একাকার। সৈনিক যত ছিল সকলেই ওভাবে বেরিয়ে পড়েছিল পোশাক পরিবর্তন করে যুদ্ধের ময়দানে। আরমান রাজ্যের সৈনিক পোশাকের স্থান থেকেই নিজের বেশভূষা পাল্টায় বাকিদের সহিত। দৌড়য় দ্রুত। কটেজে একবার যেতে চাইলেও যেতে পারেনি। ঘোড়ায় উঠে রওনা হয় আচানক আক্রমণকারীদের সায়স্তা করতে। এলি মেয়ে নিয়ে চিন্তিত। ম্যারিকে কতবার জিজ্ঞেস করে মেয়েটার কথা, উত্তরেই একই, আয়নাজ কটেজে। জ্যাসমিন মেরির স্বাদ ছেড়েছে বহু পূর্বেই। সে মায়ের কোলে মাথা এলিয়ে। মন ভেঙেছে তার। জাভিয়ান ফিরে এলে ভেবেছে জিজ্ঞাসা করবে তাকে নাকচ করার কারণ, অথচ সেই সাহস নেই। মানব মোটেও মিষ্টিভাষী নয়। চোখের পলক ফেললে গালে অশ্রুর দানা জন্মে। এলি স্বামীর কাঁধে মাথা রাখে। আহত সুরে আওড়ায়, মেয়েটার জন্য খুব চিন্তা লাগছে। কটেজ থেকে বেরিয়ে গেলে সে বাচ্চা একটা মেয়ে, ওর কিছু হলে আমার কি হবে? আয়নাজের বাবা আরহাম বউকে আগলে নেয়। মেয়ের জন্য তিনিও চিন্তিত। একটু অবুঝ আর চঞ্চল মেয়েটা। বাহিরের এমন দুর্যোগ হঠাৎ আসবে কে বাজাও? আমি রাজাকে একবার জিজ্ঞেস করে আসি বেরোতে দিবে কিনা আমাকে। এলি মাথা নাড়ায়। আরহাম উঠে রাজদরবারের অতিথি স্থান ত্যাগ করে পৌঁছে রাজার সন্নিকটে। তাকে দেখে প্রিন্স কায়নাত ভ্রু কুঁচকে নেয়। তার ওই মেয়েটাকে অনুষ্ঠান থেকে আর দেখেনি। এইখানেও নজর বুলিয়েছে, কিন্তু পায়নি। আরহামকে লক্ষ্য করে কিং ইলহাম জিজ্ঞেস করে, এনি প্রবলেম? একটু বেরোতে চাইছিলাম কিম। আমার মেয়েটা এইখানে নেই, কটেজে। তুমি কি পাগল হয়েছ? নিজের স্থানে গিয়ে বসো। অযথা আলাপের সময় না এখন। তোমার মেয়ের চিন্তায় আমি বাকিদের মারবো? কিংয়ের এমন রাগান্বিত কণ্ঠে আরহাম ভঙ্গুর হয়। প্রিন্স কায়নাত শয়তানের মতো হাসে। ওই বোকার বাচ্চা মেয়েটার বাবাকে হেনস্থা হতে দেখে মনটা কেমন ভরে উঠল। এই সুযোগে যদি মেয়েটাকে পাই, বোকার বাচ্চাকে ছিঁড়ে খাবো, বিড়বিড় করে প্রিন্স কায়নাত শুধায়। তবে এখন বেরোনোর সুযোগ নেই। আচানক হামলায় সবাই বেশ আতঙ্কিত, অথচ কায়নাসের ভেতরকার লালসা তাকে টিকতেই দিচ্ছে না। সে পা ক্রস করে সোফায় উঠে বসে আরো। আরহাম বউয়ের নিকট ফিরে যায়। উত্তর জানালে নীরবে কান্না করে এলি। ছোট মেয়েটা তার অনেক বছরের সাধনা। কোনো আঁচল পড়লে কিভাবে বাঁচবে মহিলা? আল্লাহের নিকট প্রার্থনা করে সবটা যেন ঠিক থাকে, মেয়েটা যেন সুস্থ থাকে। এটা কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়।
জাভিয়ান যেন উন্মাদ এক পাগলাটে সৈনিক। বিশাল অস্ত্রবাহী ট্রাকের চালককে ঘোড়ায় চড়েই গুলি করে অন্ধ করেছে, অর্থাৎ হত্যা করেছে। সে ঘোড়া থেকে নেমে এলোপাথারি তলোয়ার চালায়, কোমরের দিকটায় পিস্তল সেট করা। সূর্যের তাপটা আজ গায়ে বিদ্ধ হওয়ার মতো। মাত্রই সূর্য মাথা বরাবর। মধ্যাহ্নের সময়। শরীর জ্বলছে সকলের, তবে সৈনিকদের কোনো বসে থাকা মানায় না। গতকাল রাতের দিকে সবটা সামাল দিয়ে বিশাল ক্যাম্প করে মাঠেই তারা। অতঃপর সকাল থেকে পুনরায় আক্রমণ। তাদের দাবি, এখানে তেলের খনি তাদের নামে দিতে হবে, না হয় রাজ্যের অর্ধেক। এটা কেমন দাবি? রাজা ইলহাম নির্দেশনা দেয় সেই দেশের কোনো সৈনিক যেন আস্ত না থাকে। বেশিরভাগ সৈনিকই মৃত। জাভিয়ানের পরিকল্পনায় চারিদিকে তারা বাজ পাখির মতো জাপটে ধরেছে শত্রুপক্ষকে। সে শত্রুপক্ষের একটা দলকে মেরে তেতিয়ে ওঠে জাভিয়ান, তার শরীরে কিছুটা আঘাতের চিহ্ন। কুম্ফ নাইক দিয়ে আক্রমণ চালায় শত্রুপক্ষের এক সৈনিক, সেটা আচানক বিধে তার বাহুতে। রক্ত চুয়ে চুয়ে পড়লেও চাকু নিয়ে আলগোছে ফেলে দেয়। তাদের ক্যাম্পে ফিরে আসে সকলে। ফোর্স শ্বাস ছাড়ে জাভিয়ান। সৈনিকেরা তৃষ্ণার্ত হয়ে পানিতে হামলে পড়ে। পাশে একটা খালের মতো। জাভিয়ান তার সারকোট টেনে নেয়। গাম্বেশন না খুলে সারকোট হাতে পেঁচিয়ে নিয়ে খালের দিকে পৌঁছে বাকিদের জানায়, আমি ফিরছি, তোমরা ধীরে এসো। আরমান বাকিদের সাথে কাল থেকেই দেখে একজন বীরকে। কি ধ্বংসাত্মক এক বীর! তাদের মধ্যে কেউই মারা যায়নি, কেবল এই বীরের জন্য। কি ভাগ্যবান হবে সেই নারী যে এই বীরকে পাবে। জাভিয়ান হেঁটে কিছুটা গেলে জিপ আসতে দেখে। রাজা খবর পেয়ে জিপ পাঠিয়েছে। ক্লান্তির সকল রেশ জিপে উঠে এসিতে জমে। গতকাল থেকে এমন আক্রমণের হাজারো তিক্ততার মাঝে তার খেয়ালে শুধু আসছিল মেয়েটার কথা, তার খরগোশের কথা। মেয়েটা ঠিক আছে? একা একা কি করছিল? কিছু বানিয়ে খেতে পেরেছিল? রাতে কি পেয়েছিল? জাভিয়ান কখনো এমন পিছুটান অনুভব করেনি এই জন্মে। অথচ কালকে থেকে সে বুঝে আজ থেকে তার জীবনে আইনাজ নামের একটা পিছুটান থেকে যাবে আজীবন। সারকট মুখের উপরে দিয়ে গা এলিয়ে দেয় সে সিটে। ইটালিয়ান ভাষায় বিড়বিড় করে শুধায়, আই নিড ইউ ফর্মিকা। তোমাকে দেখা ব্যতীত, জড়িয়ে ধরা ব্যতীত এই ক্লান্তি আমার কমবে না, একটুও কমবে না। মিনিট 20 পর রাজদরবারে গাড়ি পৌঁছে। রক্ষী সকল চারিদিকে বেষ্টনী দিয়ে রেখেছে। পাতালপুরি থেকে এখনো বাসিন্দারা বেরোয়নি। তাদের সিকোয়েন্স অনুযায়ী বেরোতে হবে। পরিস্থিতি আরো স্বাভাবিক হলে। রাজা ইলহাম রাজ্যের কৃত্রিম ঝর্ণার সম্মুখে দাঁড়িয়ে জাভিয়ানের জন্য। মানব গাড়ি থেকে নামলে রাজা আর্তনাদের সুরে আওড়ায়, এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যেতে হবে তোমার। বেশ কেটেছে বোধহয়। আই এম ফাইন, জাভিয়ান সহসাই জানায়। আই এম সো প্রাউড অফ ইউ নাইট। তুমি আমার গর্বের জন্য এক অংশও কমতে রাখনি। দেয়ালের মতো আগলে নিয়েছ আমাদের সকলকে। তার কথায় ভাবলেশীন জাভিয়ান জানায়, থ্যাংক ইউ। আই এম গোয়িং টু মাই কটেজ কিং, সি ইউ লেটার। জাভিয়ান নিজ বক্তব্য পেশ করে হাঁটতে আরম্ভ করে। যেতে যেতে শোনে ইলহামের কণ্ঠ, ইয়েস মাই সন। জাভিয়ান ভেতরে তাচ্ছিলের হাসি বলে, আপনার সানকেই হারাবেন আমার জন্য, তখনও কি আমাকে মাই সান বলবেন? জাভিয়ান কটেজে প্রবেশ করলে নিয়ম মাফিক সবকিছু জ্বলে ওঠে। সে দ্রুত পায়ে এগোয় সিঁড়ির দিকে। বুক সেলফের দিকে নজর পড়লে হৃদয় কুঁচকে আসে তার। ফ্লোরের কার্পেট বাঁকানো, সেলফের কয়েকটা বই নিচে পড়ে আসে। এর কারণ কি হতে পারে? কেউ কটেজে এসেছিল? আই উইল নট লিভ এনিওয়ান। রাগান্বিত জাভিয়ান। তার ঘাড়ের রগ ফুলে উঠেছে। সে দ্রুত করে গতি। কিয়ের মাধ্যমে সেলফ ঘোরায়। সে যে বই দিয়ে সেলফ খোলা যেত সেটা সে গতকালই লুকিয়ে গিয়েছিল। ভেতরে নজর পড়তেই জাভিয়ান অবাক হয়। সবটা অগোছালো হয়ে আছে। বেডশিট এলোমেলো, সেথায় মেয়েটার শাড়ি ব্লাউজ ছড়ানো। মেঝেতে তরল কিছু, আবার দুটো প্লেটের ভাঙা অংশ। খাবার কিছু বিছানায় লিপটে। বেডের অন্যদিকে গুটিসুটি মেরে শুয়ে আছে আয়নাজ, উল্টো হয়ে। তার প্রাচুরা দৃশ্যমান পেটিকোট কিছুটা উঁচু হয়। রমণীর গায়ে জাভিয়ানের টি শার্ট অত্যন্ত ঢোলা হয়েছে, ফলস্বরূপ কাঁধের এক অংশ বেরিয়ে আসে। গতকাল থেকে আজ অবধি একটা তুফানের উপর ছিল জাভিয়ান, অথচ এখন মেয়েটাকে দেখে তার মনে হচ্ছে সে স্বাভাবিক। গতকাল থেকে কিছুই হয়নি। জাভিয়ান তার সারকোট বিছানায় রাখে। আলতো হেসে ওঠে সে। আয়নাস তার হাসি দেখলে মোটেও বিশ্বাস করতো কি? ওহো না, উল্টো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। জাভিয়ান তার উপর কিছুটা ঝুঁকে যায়। রুমের বিহাল অবস্থা দেখে আবারও হাসি। কি এক অবছালো মেয়ে আমার জীবনে আসলো। জাভিয়ান তার আঙুল ছুঁয়ে দেয় মেয়েটার উন্মুক্ত কাঁধের উপর। ঠান্ডা আঙুলের ছোঁয়া পেয়ে কিছুটা নড়ে আয়নাজ। লালায় বালিশ ভিজে। অপরিষ্কার মেয়ে। জাভিয়ানের পুরো শরীর জুড়ে মেয়েটার আফিম। তার ক্লান্তি, ঘানি সব মেয়েটাকে দেখলেই উবে গেল কই।
সে শ্বাস নিচ্ছে অত্যন্ত প্রশান্তির। তার ঘুমন্ত খরগোশের মুখের লালা হাতের তালু দিয়ে মুছে দেয়। গালে আলতো করে নাক ছুঁয়ে ফিস ফিস করে শোধায়, আমার ছোট্ট মৌমাছি, আমার শান্তি, তুমি যে আমার একমাত্র পিছুটান, আমার আয়নাজ।